বাংলাদেশের গল্প শুধু বড় শহরের নয়, সেই গল্প ছড়িয়ে আছে নদী, মাঠ, জনপদ আর মানুষের জীবনের প্রতিটি বাঁকে। কোথাও ইতিহাস আমাদের নতুন করে ভাবতে শেখায়, কোথাও প্রকৃতি দেখায় বিস্ময়, আবার কোথাও মানুষের পরিশ্রম লিখছে সম্ভাবনার নতুন অধ্যায়। সেই সব গল্প নিয়েই প্রতি সপ্তাহে আমরা হাজির হই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমি মোহনা, স্বাগতম দেশ জুড়েতে। চলুন শুরুতেই দেখে নেই আজকের শিরোনাম। বিশেষ আয়োজন জুলাইয়ের গল্প। ঝোপঝাড় থেকে বিশ্ববাজারে নরসিংদীর লটকনের কৃষকের স্বপ্ন। একের পর এক মৃত্যু, কমছে সংখ্যা, সংকটে বাংলাদেশের শুশুক। এক কাণ্ড সাত শাখা, ঠাকুরগাঁয়ে প্রকৃতির বিস্ময়। শুরু করছি আজকের বিশেষ আয়োজন দিয়ে। ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, তার ছাপ থেকে যায় শহরের অলিতে গলিতে, মানুষের স্মৃতিতে, আর সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নানা স্থানে। আজকে জুলাইয়ের গল্পে আমরা যাচ্ছি বরিশালে। জুলাইকে ঘিরে এই অঞ্চলের স্মৃতি, মানুষ আর নানা ঘটনার মধ্য দিয়ে উঠে আসবে সময়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ আয়োজন। নদীর শহর বরিশাল, যে শহরকে মানুষ চেনে কীর্তন খোলার শান্ত জল, সবুজ প্রকৃতি আর প্রাণচঞ্চল জীবনের জন্য। সময়ের সঙ্গে শহর আবারও ফিরেছে তার নিজস্ব ছন্দে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে, ঘাটে ভিড়ছে নৌকা, বাজারে ফিরেছে কোলাহল। জীবন থেমে থাকে না। তবু এই শহরের কিছু ঠিকানায় সময় যেন এখনো আটকে আছে 2024 সালের সেই জুলাই। সেখানে কিছু স্বপ্ন আর বড় হয়ে ওঠেনি, কিছু অপেক্ষা আজও শেষ হয়নি। তেমনই একটি গল্প বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিকাঠি গ্রামের ছেলে রাকিব হোসেনের। 2024 সালের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে ঢাকার চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হন রাকিব। সেই দিন সকাল থেকেই শুরু হয়েছিল তার জীবনের শেষ পথচলা। 2 বছর পেরিয়ে গেছে, তবুও সুযোগ পেলেই বাবা মা ছুটে যান ছেলের কবরের কাছে। কবর পরিষ্কার করেন, দোয়া পড়েন, আর নীরবে মনে করেন সেই ছেলেটির কথা, যে একদিন বলেছিল সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। আজ তাদের সবচেয়ে বড় প্রত্যাশা সন্তানের মৃত্যুর ন্যায় বিচার। রাকিব হয়েছে আমাদের ভাই বোনদের ছোট। ওর লেখাপড়া সবচেয়ে ভালো ছিল। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছিল। তো হঠাৎ করে 5ই আগস্ট 11:30টার দিকে ফোন আসে। ওর বন্ধু বান্ধব ফেসবুকে পায় যে ও গুলি লাগছে, মেডিকেল নিয়ে গেছে, এবং ওরা ফেসবুকের মাধ্যমে জানতে পারে যে মারা গেছে। আমাকে দেখতে আমার তো দেহার কেউ নেই, আমি তখন অসুস্থ, আমরা তো আর খাতে পেতে পারিনি, কি খাম, কি করবো আর বেঁচে কি করবে। রাকিবের গল্প শুধু একটি পরিবারের নয়। জুলাই গণ অভ্যুত্থানে বরিশালের প্রায় 30 জন ছাত্র জনতা প্রাণ হারান, আহত হন 2 শতাধিক মানুষ। 2 বছর পরও অনেক শহীদ পরিবারের ভাষ্য, সময় এগোলেও তাদের অপেক্ষা শেষ হয়নি। তাদের প্রত্যাশা প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে এত মানুষ রাজপথে নেমেছিলেন তার যথাযথ মূল্যায়ন হোক। আমার ভাই মনে করেন যে যে এরকম চলে যাইব আমরা কখনো ভাবি নাই। এই যে মারা গেছে গুলি লেগে, যে মানে হত্যাকারী হয়েছে, যেটা হত্যা হয়েছে, এটা বিচার চাই আমরা। আন্দোলনের যারা ভূমিকা জুলাই সনদের পক্ষে এবং যে গুরুত্ব রাখে, এই জন্য আমরা জোরালোভাবে সবসময় সব জায়গায় বলতে জুলাই গণঅভ্যুত্থানটি যার জন্য হয়েছিল, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জনগণ মাঠে নেমে এসেছিল, তার আসলে তাদের আশা প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। প্রতিফলন না ঘটেই কিছু জুলাই ব্যবসায়ী বা জুলাই নিয়ে যারা রাজনীতি করেছে, তাদের স্বার্থের জন্য, নিজস্ব ব্যক্তি স্বার্থের জন্য জুলাইটা আসলে পরিপূর্ণতা পায়নি। একটি শহর, অনেকগুলো গল্প আর অসংখ্য অপূর্ণ স্বপ্ন।
2 বছর পরও বরিশালের অনেক পরিবারের কাছে জুলাই শুধু একটি স্মৃতি নয়, এটি একজন সন্তানের না ফেরা, একজন বাবার নীরব দীর্ঘশ্বাস, একজন মায়ের শেষ না হওয়া অপেক্ষা, আর একটি প্রত্যাশা একদিন হয়তো ন্যায় বিচার পৌঁছে যাবে সেই সব দরজায় যেখানে আজও প্রতিদিন ফিরে আসে হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি। আফরার আইদা পৃথিয়া, দেশ জুড়ে 21 টেলিভিশন। বিরতির পর থাকছে এমন এক ফলের গল্প যাকে একসময় খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, আর আজ সেই ফলই বদলে দিচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন। সঙ্গে থাকছে আমাদের নদীর নীরব বাসিন্দাকে ঘিরে উদ্বেগের প্রতিবেদনও। ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন দেশ জুড়েতে। বিরতির পর আবারও স্বাগত। বাংলাদেশের প্রতিটি জনপদেরই আছে নিজস্ব সম্ভাবনা, আবার সেই সম্ভাবনার পাশাপাশি আছে প্রকৃতি রক্ষার বড় কিছু দায়িত্ব। এবার চলুন দেখে নেওয়া যাক এমন দুটি প্রতিবেদন। একসময় ঝোপঝাড়ে জন্মানো অবহেলিত একটি ফল আজ সেই লটকনে হয়ে উঠেছে নরসিংদীর অনেক কৃষকের আয়ের অন্যতম ভরসা। জিআই স্বীকৃতির পর দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও বাড়ছে এর চাহিদা। সম্ভাবনার এই গল্প জানাচ্ছেন সানজিদা ইসলাম। যতদূর চোখ যায় থোকায় থোকায় ঝুলছে লটকন। এক সময় জঙ্গল ঝোপে জন্মানো এই ফলই আজ নরসিংদীর অনেক কৃষকের স্বপ্ন, আয়ের ভরসা। শিবপুর, বেলাব ও রায়পুরার লালমাটির বিস্তীর্ণ এলাকায় এখন গড়ে উঠেছে অসংখ্য লটকনের বাগান। স্বল্প খরচে চাষ, কম পরিচর্যা আর ভালো বাজার দামের কারণে প্রতি বছরই বাড়ছে এর আবাদ। সৌদি আরব হচ্ছে তেলের খনি, আমাদের এলাকা নরসিংদী শিবপুর হচ্ছে লটকনের খনি। আমি মনে করেন এই বছর দিন 60 বেচি, আর আগে 160, 140, 200 পর্যন্ত বেচছি পর্যন্ত। যেমন ধরেন এটা আছে 250 টাকা। গোটায় গোটায় একটা আছে মনে করেন 80 টাকা কেজি, একটা আছে 150 টাকা কেজি, 200 টাকা কেজি, 100 টাকা কেজি, মানে গোটায় গোটায় দাম আছে। বড় শুধু আছে। চলতি মৌসুমে আকার ভেদে প্রতি কেজি লটকন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 250 টাকায়। আগস্ট পর্যন্ত চলবে এর বেচা কেনা। এই ফলকে ঘিরে মৌসুম জুড়ে কর্মসংস্থান হচ্ছে হাজারো মানুষের। লাভবান হচ্ছেন কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা। আমাদের প্রায় 108% জমিতে চাষ করা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো ফলন। 50 থেকে 140 পর্যন্ত আমরা বিক্রি করছি। যে আমরা এখানে আসার পরে শুধু আমরা সিলেটই নাই, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বগুড়া থেকে, যশোর থেকে, খুলনা থেকে পাইকারগুলো আসে। এখান থেকে মাল নিয়ে বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগে বিক্রি করে। জিআই স্বীকৃতি পাওয়ার পর নরসিংদীর লটকনের পরিচিতি আরও বেড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও যাচ্ছে এই ফল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর নরসিংদীতে প্রায় 1800 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 30,700 মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 150 কোটি টাকা। উৎপাদন ও রপ্তানি বাড়াতে কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। নরসিংদী জেলার আবহাওয়া এবং মাটি এটা লটকন চাষের জন্য খুবই উপযোগী, যার ফলে এখানের যে উৎপাদিত লটকনটা, এখানের এই লটকনের পুষ্টি গুণে এবং স্বাদে আসলে অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন। আমাদের প্রায় 1800 হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। আমরা আশা করতেছি যে প্রায় 30,000 মেট্রিক টনের উপরে একটা ফলন আসবে। বাগান মালিকদের সাথে আমরা বেশ কয়েকবার তাদের সাথে মত বিনিময় করেছি, তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তো এই জায়গাগুলো থেকে যে সমস্যাগুলো আসছে, তো আমরা চাচ্ছি যে একটা গবেষণার মাধ্যমে দীর্ঘমেয়াদী একটা ফলাফল পেতে। এক সময় অবহেলিত এই ফলই আজ নরসিংদীর কৃষকের সম্ভাবনার নতুন নাম। সংশ্লিষ্টদের আশা, উৎপাদন ও রপ্তানি আরও বাড়লে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে লটকন। সানজিদা ইসলাম, দেশ জুড়ে 21 টেলিভিশন।
নদী শুধু পানি নয়, এটি অসংখ্য প্রাণেরও আশ্রয়। কিন্তু বাংলাদেশের নদীর পরিচিত বাসিন্দা শুশুক এখন হারিয়ে যাচ্ছে উদ্বেগজনক হারে। কেন কমছে তাদের সংখ্যা, কি বলছেন বিশেষজ্ঞরা, জানাচ্ছেন রাদিয়া ইসলাম রিদি। বাংলাদেশের নদ নদীর জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী শুশুক। প্ল্যাটানিস্টা গ্যাঞ্জেটিকা নামে পরিচিত এই গাঙ্গেয় নদী ডলফিন বিশ্বের অন্যতম বিরল মিঠাপানির ডলফিন। ঘোলা পানিতে বসবাসের উপযোগী এই স্তন্যপায়ী প্রাণী চোখের চেয়ে বেশি নির্ভর করে ইকোলেশন বা শব্দ তরঙ্গের মাধ্যমে পথ খুঁজে নেওয়া ও শিকার শনাক্ত করার ওপর। একসময় পদ্মা, যমুনা, মেঘনা, হালদা নদী এবং সুন্দরবন সংলগ্ন জলপথে শুশুকের উপস্থিতি ছিল পরিচিত দৃশ্য। তবে গবেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। পরিবেশবাদীদের তথ্য অনুযায়ী গত 9 বছরে কুয়াকাটা উপকূল এলাকায় অন্তত 140টি মৃত ডলফিন উদ্ধার হয়েছে। একইভাবে হালদা নদীসহ দেশের বিভিন্ন নদীতেও মিলছে মৃত শুশুক। অনেক ক্ষেত্রে শরীরে আঘাতের চিহ্ন থাকলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে এখনও প্রয়োজনীয় বৈজ্ঞানিক তদন্তের ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞদের মতে মাছ ধরার জালে আটকে মৃত্যু, নৌযানের প্রপেলারে আঘাত, নদী দূষণ, প্লাস্টিক বর্জ্য, শব্দ দূষণ, ড্রেজিং এবং আবাসস্থল ধ্বংস সব মিলিয়ে শুশুকের অস্তিত্ব আজ হুমকির মুখে। সংরক্ষণবিদরা বলছেন ডলফিন বান্ধব মাছ ধরার প্রযুক্তি ব্যবহার, অবৈধ জাল নিয়ন্ত্রণ, নদী দূষণ কমানো, গুরুত্বপূর্ণ আবাসস্থল সংরক্ষণ এবং প্রতিটি মৃত্যুর বৈজ্ঞানিক তদন্ত নিশ্চিত করা জরুরি। কারণ শুশুক শুধু একটি বিপন্ন প্রাণী নয়, এটি একটি সুস্থ নদী ও সমৃদ্ধ বাস্তুতন্ত্রেরও গুরুত্বপূর্ণ সূচক। এই নীরব নদীবাসীকে রক্ষা করা মানেই বাংলাদেশের নদী, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ পরিবেশকে রক্ষা করা। রাদিয়া ইসলাম রিদি, দেশজুড়ে 21 টেলিভিশন। শেষ পর্বে থাকছে প্রকৃতির এক ব্যতিক্রমী বিস্ময়ের গল্প, আর সবশেষে থাকবে সুর, তাল আর প্রাণবন্ত এক নৃত্য পরিবেশনা। ছোট্ট বিরতির পরই ফিরছি। বিরতির পর আবারও স্বাগতম। বাংলাদেশের প্রকৃতি প্রতিনিয়ত আমাদের চমকে দেয়, কখনো তার সৌন্দর্যে, কখনো তার বৈচিত্র্যে, আবার কখনো এমন কিছু বিষয়ে যার ব্যাখ্যা খুঁজতে আগ্রহী হয়ে ওঠে সবাই। চলুন এবার দেখা যাক তেমনই এক প্রতিবেদন। একটি গাছ, কিন্তু মাথা যেন 7টি। ঠাকুরগাঁয়ের এই ব্যতিক্রমী গাছটি এখন কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছে প্রকৃতির এই বিস্ময় এক নজর দেখতে। এর পেছনের গল্প জানাচ্ছেন আফরা রাইদা পৃথিয়া। এটা কি একটি গাছ নাকি 7টি? প্রথম দেখায় যে কেউ ভুল করবেন, মনে হবে পাশাপাশি দাঁড়িয়ে আছে কয়েকটি নারিকেল গাছ। কিন্তু একটু কাছে গেলেই মিলবে আসল চমক। একটি গোড়া, একটি কাণ্ড, আর সেই কাণ্ড থেকে ছড়িয়ে পড়েছে 7টি শাখা। সাধারণত আমরা একটি নারকেল গাছের একটি শাখা থাকে, কিন্তু দেখলাম যে যখন আমি আসি তখন এখানে 3টি শাখা ছিল, এবং পর্যায়ক্রমে যত সময় বেড়ে যাচ্ছে তখন এখানে শাখা আরো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই গাছটির সর্বমোট 7টি শাখা রয়েছে। প্রকৃতির এই ব্যতিক্রমী বিস্ময় দেখা মিলেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই ডাব গাছ উপলক্ষে একটি জিনিস জেনে আসছি। এই স্কুলেরই প্রাক্তন শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রিস আলী, ইনি গাছটি রোপণ করেন প্রায় 40 বছর আগে। তখন এটি ছিল একেবারেই সাধারণ একটি নারিকেল গাছ। সময়ের সঙ্গে সঙ্গে কাণ্ডটি ভাগ হতে হতে তৈরি হয়েছে 7টি শাখা। যদিও প্রাকৃতিক কারণে 2টি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও গাছটির ব্যতিক্রমী রূপ আজও সবাইকে মুগ্ধ করছে। একটি গাছে তখন 4টা ডাল ছিল, এখন এই আস্তে আস্তে এটা এখন 7টা হয়েছে,
পরে আরেকটা ডালে 2টা হয়েছিল, ওই 2টা নষ্ট হয়েছে, 2টা নষ্ট হয়েছে, এখন মোট 7টা। গাছটির খবর ছড়িয়ে পড়তেই বাড়তে থাকে মানুষের কৌতূহল। প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বিস্মিত চোখে দেখছেন প্রকৃতির এই বিরল সৃষ্টি। যখন আমার বড় বোনরা স্কুলে পড়তো তখন ওরা একদিন বলছিল আমাকে যে আমাদের স্কুলে একটা ডাব গাছ আছে যেটার 3-4টা ডাল আছে। এসে দেখি যে সত্যি এই বিদ্যালয়ে এরকম একটা ডাব গাছ আছে। দেখার পরে এতটা অবাক হয়েছিলাম বলে বোঝাইতে পারবো না। এটি আসলে একটি অলৌকিক বিষয়। আমরা মাঝে মাঝে এটি দেখি এবং আশ্চর্য হই যে এটি পীরগঞ্জের মধ্যে হয়তোবা এটি প্রথম। স্থানীয়দের অনেকেই বলছেন এমন নারিকেল গাছ তারা আগে কখনো দেখেননি। তাই কারো কাছে এটি প্রকৃতির এক অনন্য বিস্ময়, আবার কারো কাছে মহান সৃষ্টিকর্তার কুদরতের এক অপূর্ব নিদর্শন। একটি ডাব গাছ থেকে এই যে অলৌকিক একটা ঘটনা, আর এই যে আল্লাহর কুদরত, আসলে আল্লাহর মহিমা, এই কুদরত সহজে চোখে পড়ে না। তো সেটা হলো আমার এই পীরগঞ্জ উপজেলা গার্লস স্কুলের মধ্যে যে গাছটি আপনারা দেখলেন। এই গাছটি দেখতে তো অন্যরকম এবং অদ্ভুত টাইপের, আর এটাই আমার জীবনে প্রথম এমন একটা অদ্ভুত টাইপের নারিকেল গাছ দেখা। তবে এত বিরল একটি গাছের যথাযথ সংরক্ষণ প্রয়োজন বলেই মনে করছেন স্থানীয়রা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে গাছটি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এটা তো কারো করার কিছু নেই, এটা তো আল্লাহর সেই একটা অপরূপ নিদর্শন। এই গাছটি রক্ষণাবেক্ষণের জন্য কি করা যায় সেটি আমি নিয়ে ভাবছি এবং আশা করি আগামী দিনে এই গাছটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। একটি গাছ, কিন্তু গল্প যেন 7টি শাখার। প্রকৃতির এই ব্যতিক্রমী উপহার আগামী প্রজন্মের কাছেও পৌঁছে দিতে এখন প্রয়োজন যত্ন আর সংরক্ষণ। আফরা রাইদা পৃথিয়া, দেশ জুড়ে 21 টেলিভিশন। এভাবেই দেশের নানা প্রান্ত থেকে ছড়িয়ে থাকা গল্পগুলো নিয়ে সাজানো ছিল আজকের দেশ জুড়ে। ইতিহাসের স্মৃতি, মানুষের স্বপ্ন, প্রকৃতির বিস্ময় আর ভবিষ্যতের সম্ভাবনা, প্রতিটি গল্পই আমাদের বাংলাদেশকে নতুন করে চিনতে শেখায়। সেই গল্পগুলোই তরুণদের চোখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমাদের। আমি মোহনা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সচেতন থাকুন আর দেখতে থাকুন 21 টেলিভিশন।